সালাউদ্দিন আহমেদের গুম হওয়ার মধ্যে আমরা তো বিস্তর ফারাক দেখছি। উনি কেন বছরকে বছর সেখানে ছিল, থেকে বা উনি কি করছেন, সেখানে কি উনি জামাই আদরে ছিলেন, নাকি সেখানে জেলখানার মধ্যে ছিলেন, নাকি সেখানে তিনি বালাখানায় ছিলেন, নাকি সেখানে তিনি আরেকটা রাষ্ট্রের মদদে আতিথেয়তায় ছিলেন। এই অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো আমার মতে বিএনপি এবং সালাউদ্দিন সাহেব ওনারই এটার জবাব দিয়ে ক্লিয়ার করা উচিত। ওনাকে মগজ ধোলাই করে এক ধরনের এজেন্ট বানিয়ে ছেড়ে দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বাস করা শিলং এর হোটেলগুলোতে বৈচিত্র্যতা দেখেন, আপনার মতো এদেশের হাজার হাজার মানুষের মতো লক্ষ লক্ষ মানুষের যারা রাজনীতি সচেতন তাদের মতো আমারও এই ধরনের একটা কিউরিসিটি, সন্দেহ, অবিশ্বাস আমার মধ্যেও দানা বাঁধছে। ইলিয়াস আলী গুম হইল, তার হোয়ার অ্যাবাউট আজ পর্যন্ত আমরা জানলাম না। তার ছোট মাসুম বাচ্চারা আজ পর্যন্ত তাদের পিতা কি বেঁচে আছে না লাশ হয়ে গেছে আজ পর্যন্ত জানে না। তার বিধবা স্ত্রী বিধবা হইল নাকি সধবা আছে সেটাও সে নিশ্চিত হইতে পারছে না। এই হলো একজন ইলিয়াস আলী। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার ভূমিকা দেখেছি, তার সাহস দেখেছি, যে অকুতোভয় ভূমিকা তার আমরা লক্ষ্য করেছি। সেই ইলিয়াস আলীর গুম হওয়া আর সালাউদ্দিন আহমেদের গুম হওয়ার মধ্যে আমরা তো বিস্তর ফারাক দেখছি, এটা তো সত্য। এবং কেন ওনাকে গুম করে দেওয়ার পরে ইন্ডিয়াতে ঠেলে দেওয়া হইলো, পুশ ইন করে দেওয়া হইলো, ঠেলে দেওয়া হইলো, এটার একটা লক্ষ কোটি $1 মিলিয়ন প্রশ্ন। আপনার যেরকম আমার তেরকম এরকম লক্ষ মানুষের এই প্রশ্নটা আছে। এবং সেখানে বছরকে বছর উনি কেন বছরকে বছর সেখানে ছিল, থেকে বা উনি কি করছেন, সেখানে কি উনি জামাই আদরে ছিলেন, নাকি সেখানে জেলখানার মধ্যে ছিলেন, নাকি সেখানে তিনি বালাখানায় ছিলেন, নাকি সেখানে তিনি আরেকটা রাষ্ট্রের মদদে আতিথেয়তায় ছিলেন। এই অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো আমার মতে বিএনপি এবং সালাউদ্দিন সাহেব ওনারই এটার জবাব দিয়ে ক্লিয়ার করা উচিত। এটা আমাদের দায়িত্ব করা উচিত জাতির সামনে, যে আমি এই এতগুলো বছর ইন্ডিয়াতে শিলংয়ে এই কাজ করেছি, আমি এরকম একটা ঘরে ছিলাম, না এরকম বালাখানায় ছিলাম, নাকি এরকম দোজকে ছিলাম, না কি এরকম মানে কনসেন্ট্রেটেড ক্যাম্পে ছিলাম, আমাকে এই জিজ্ঞাসা করা হতো, আমাকে এই জাতীয় খাবার টাবার দিত না, খাবার দিত না, আমাকে নির্যাতিত করা হইতো না, নির্যাতিত করা হইতো না, আমাকে ট্রেনিং দেওয়া হইতো কি ট্রেনিং দেওয়া। এখনও তো বলা হচ্ছে যে ওনার মগজ ধোলাই করা হচ্ছে। এই যে গুরুতর কথা, এই কথাগুলো আসছে মিডিয়াতে, আসছে, আপনারাই এগুলোতে আনছেন। ওনাকে মগজ ধোলাই করে এক ধরনের এজেন্ট বানিয়ে ছেড়ে দিয়েছেন, এই কথা তো আসছে। সুতরাং আমরা এগুলো জানি না, আমরা এটা বলতে পারবো না। তবে এই বাজারে যে কথাগুলো ভেসে বেড়াচ্ছে, নেটে ভেসে বেড়াচ্ছে, আমি মনে করি বিএনপি সালাউদ্দিন সাহেব ওনার উচিত পুরো জাতিকে স্পষ্ট করা। ওনার 13 বছরের কত বছর ছিলেন উনি, বছর কয়েক বছর, আমার এক্স্যাক্টলি মনে নাই, প্রায় 10 বছর। এই 10 বছরের ওনার কারাবাস নাকি ওনার স্বর্গবাস, এই বা ওনার যেটা মানে ভালোবাস বা খারাপ বাস, এগুলোর উপরে জাতিকে একটা ধারণা দেওয়া, জাতিকে ক্লিয়ার করা ওনার উচিত। সাইদিকে নিয়ে আহমদ ছফা কি বলেছিলেন? না, আমার তো এই ব্যাপারে সাইদিকে না নিয়ে আহমদ ছফা কি বলেছেন আমার আসলে এই ব্যাপারে আমার খুব ভালো মানে আমার নলেজে নেই, এটা আমি জবাব দিতে পারবো না। 1972 সালে বিহারি গণহত্যা কিভাবে সংগঠিত হয়েছিল বা এর যৌক্তিকতা কি ছিল? বিহারিরা তো আটকে পড়া পাকিস্তানি, যারা আটকে পড়া পাকিস্তানিরা, তো এটা তো সমাধান হয়নি এখন পর্যন্ত বাংলাদেশে, অমীমাংসিত। দেখেন, এই যে আমাদের রোহিঙ্গারা 12 লক্ষ রোহিঙ্গারা, আমার ভয় হচ্ছে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এরাই এই আটকে পড়া পাকিস্তানিদের মতোই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়বে কিনা। কারণ বিহারিদের সমস্যা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার সমাধান করতে পারে নাই। ওরা এখানে মানবতার জীবনযাপন করছে, ওরা আমাদের জন্য টাইম বোমা হিসাবে আমাদের মানে প্রতিবেশ আমাদের যে একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, এবং এক ধরনের তাদের এই যে মানবতার অবস্থা, সেটা আমাদের কত কষ্ট দেয়, জাতি হিসেবে আমাদেরকে কষ্ট দেয়, মুসলমান হিসেবে আমাদেরকে কষ্ট দেয়। এটা যেমন নাকি আমাদের কোনো গভর্নমেন্টই এই সমাধান করতে পারে নাই,
ঠিক তেমনি এই রোহিঙ্গাদের 12 লক্ষ রোহিঙ্গাদের যে মানবতার জীবন, যে তারা যেখানে ধুকে ধুকে মারা যাচ্ছে এবং তারা যে আমাদের প্রতিবেশকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের উপর যে একটা বার্ডেন হয়ে আসছে, আমাদের জীববৈচিত্র্য নষ্ট করছে, আমাদের রিজেক্ট নষ্ট করতেছে, সর্বোপরি আমাদের 18 কোটি জনগোষ্ঠীর সাথে তারা যোগ হয়ে আমাদের রিজেক্টকে। কেন এমন হলো? তাদেরও তো বেঁচে থাকার স্বাধীনতা আছে, তাদেরও তো তাদের চাহিদা অধিকার আছে। তাদের দেশ পাকিস্তান হোক বা রোহিঙ্গাদের দেশ মিয়ানমার হোক, কিন্তু এইটা রাজনৈতিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক কেন সমস্যার সমাধান করছে না, বা তাদেরকে হত্যা করার যৌক্তিকতা কি ছিল এই বিষয়ে যদি। কাদেরকে হত্যা করা হয়েছে? বিহারীদের। কখন? 72 সালে। 72 যুদ্ধ পরবর্তী অবস্থায় তাদেরকে তো এক ধরনের, আমরা যারা বাঙালি ছিলাম তখন তো একটা ভুল বুঝাবুঝি বলেন, যাই বলেন, পাকিস্তানের দোসর হিসেবে আমরা তাদেরকে চিহ্নিত করতাম। পাকিস্তানের দোসর বা পাকিস্তানের সাথে তাদের দহরম মরম বেশি ছিল, তারা পাকিস্তানি, সোজা কথা তারা পাকিস্তানি মনে করতাম আমরা। এবং তখন বিহারি পাকিস্তানি বা তাদেরকে এখানে আটকা পড়ছে। যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যারা তখন বাঙালিরা ছিল, যারা আটকা পড়ছে তারা চলে আসছে সবাই। তো এখানে যারা পাকিস্তানি ছিল তাদেরকে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু এটা হলো না কেন? তার মানে আপনি বলছেন ওই পাকিস্তান পক্ষ থেকেই নিয়ে যাওয়া হয়নি? অবশ্যই, ব্যাপারটা তাই। আমাদের বাঙালিরা চলে আসছে আমাদের দেশে, দেশ যখন স্বাধীন হয়ে গেল, আমরা বাঙালি যারা ওখানে আটকা পড়ছে, তখন দেশটা একটা ছিল, বাঙালি যারা ওখানে আটকা পড়ছে সবাই এখানে চলে আসছে বা ওদেরকে আসতে বাধ্য করছে যে তোমরা দেশ স্বাধীন হয়েছে, তোমার দেশে তোমরা চলে যাও। ঠিক আমরা এখানে যারা পাকিস্তানিরা আটকা পড়লো, মিরপুরে বলেন, রাজশাহীতে বলেন, কোনো বিভিন্ন জায়গাতে, আমরা তাদেরকে ফেরত দিতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা, প্লাস পাকিস্তানে তারা নিল না, তারা গণ ধরলো, তারা নিল না। এই যে তারা নিল না, এটার খেসারত আমরা দিচ্ছি, এটার মূল্য আমরা দিচ্ছি। যেমন নাকি রোহিঙ্গাদের খেসারত মূল্য আমরা দিচ্ছি, এদেরও মূল্য আমরা দিচ্ছি। আপনি যে কথাটা উল্লেখ করলেন, আমি তো মনে করি তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ, তাদের প্রতি হিংস্র আচরণ খুব কমই বাঙালিরা করেছে। এই অবস্থা যদি অন্য কোনো দেশে হইতো, তারা সবাই কচু কাটা হইতো। বাঙালিরা তো সেটা করে নাই। বাঙালিরা যেরকম এই যে 12 লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে এক ধরনের মানবতার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা কষ্ট সহ্য করে যাচ্ছে, যদিও তাদের রিজিক, তাদের জীবন জীবিকার উপরে আঘাত পড়ছে, তা সত্ত্বেও তারা সহ্য করতেছে, এটা মেনে নিচ্ছে বা সহ্য করতেছে, চাচ্ছে এটা সমাধান, কিন্তু সহ্য করতেছে। ঠিক আটকা পড়া পাকিস্তানদের ব্যাপারেও আজ পর্যন্ত আপনি এরকম লক্ষ্য করছেন যে তাদেরকে পিটাইয়া, তাদেরকে মেরে, তাদেরকে সন্ত্রাস সৃষ্টি করে তাদেরকে এগুলো উচ্ছেদ করতে, এরকম বড় ধরনের কোনো স্বাধীনতার পরে কোনো আন্দোলন আমরা লক্ষ্য করেছেন যে ওদেরকে উচ্ছেদ করে দেওয়ার ব্যবস্থা? কারণ আমরা বাঙালি, আমরা মানবিক এবং আমরা অনেক বেশি ইসলামিক এবং আল্লাহকে ভয় পাই এবং আমরা অনেক বেশি মানবিক। কিন্তু এই অবস্থা অন্য কোনো দেশ হইলে এটা সহ্য করতে না, আমরা তো সহ্য করেছি। কিন্তু যে 2-1টা ঘটনা স্বাধীনতার পরে ঘটেছে, এটা খুবই বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা হওয়ারই ছিল। আমি তো মনে করি সেটা একটা সামান্যই হয়েছে, এর চাইতে আরও মারাত্মক হইতে পারত, কিন্তু সেটা হয়নি। সরকারের 10 মাস, অন্য রাজনৈতিক দলগুলোর এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করুন। না, দেশের অবস্থা এক কথায়, এটা তো বিশেষজ্ঞ যারা তারাই ভালো বলতে পারেন, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী। আমার অ্যানালাইসিস হচ্ছে এই সরকার তো আসলে একটা অর্নামেন্টাল সরকার, এটা একটা অলংকারিক সরকার। এই সরকারের রাজনৈতিক যে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সরকারের থাকার কথা নয় বা শক্তিও নাই। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে জনগণ থেকে। এই সরকারকে বিপ্লব যারা ঘটিয়েছে, আন্দোলন যারা করেছে, গণ অভ্যুত্থান যারা করিয়েছে, তারা বসিয়ে এই সরকারকে ইন্টারিম দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।